সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ পুরো জাতিকে উদ্বেলিত করেছিল আশা ও সম্ভাবনায়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলে দিনটি পালন করে না বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। ইন্দোনেশিয়ার জাকার্তায় IOR এর লিডার সামিট শুরু। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ভারত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। দলীয় ভিত্তিতে হলেও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীকের পাশাপাশি নিয়ামক হতে পারে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাও। শুধু মার্কা নয়, নগরবাসীর বিবেচনায় থাকবে কর্মদক্ষতাও। দেশে প্রতি ৩০,০০০ ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য আছে মাত্র একটি আসন। বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা ১৫০রও কম। চিকিৎসা পাচ্ছেন না অনেকেই। এবং শ্রীলঙ্কা মিশনে প্রথম টেস্টে কিছুক্ষণের মধ্যে মাঠে নামবে টাইগাররা। লঙ্কান বর্তমান দলের বিপক্ষে স্বাগতিকদের এগিয়ে রাখছেন মুশফিক। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। ঐতিহাসিক ৭ই মার্চ আজ। ৭১-এর এই দিনে বাঙালির হাজার বছরের স্বাধীনতার মুক্তির আকাঙ্ক্ষাকে ভাষা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন তিনি এমন এক বাণী বাঙালির অন্তরে রোপণ করে দিয়েছিলেন যা আশা ও সম্ভাবনায় উদ্বেলিত করেছিল পুরো জাতিকে। ৭ই মার্চের ঐতিহাসিক সে ভাষণ রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের রণকৌশলের রূপরেখা ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পুরো জাতিকে একটি আদর্শবোধে ঐক্যবদ্ধ করতে পারেনি কেউ। অবশেষে একটি বজ্রকণ্ঠ উচ্চারণ পুরো জাতিকে নতুন প্রেরণায় উদ্দীপ্ত করল। মন্ত্র জপে দিল মুক্তির স্বাধিকারের। আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে। তিনি বললেন বাঙালির বঞ্চনার কথা, শোষণ আর শাসিত হবার কথা। ১৯ মিনিটের এক জাদুকরী ভাষণে জাতিকে দীপ্ত মুক্তি সেনানীতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন বঙ্গবন্ধু। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। সে ভাষণ মানবিক বোধের শ্রেষ্ঠত্ব, গণতান্ত্রিক চেতনার উজ্জ্বলতা, নিপীড়িত মানুষের স্বাধিকার অর্জন ও আর্থসামাজিক মুক্তির এক অনন্য দলিল। যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। বঙ্গবন্ধু তার অতুলনীয় ভঙ্গিতে কখনো আবেগ, কখনো যুক্তি, কখনো ইচ্ছাকৃত জোরালো পুনরুক্তির মাধ্যমে সোচ্চার কিংবা বিশেষ স্পর্শকাতর ক্ষেত্রে সঙ্গত কারণেই কৌশলময় ভাষা ব্যবহার করেছেন। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তবে এরপরও সাধারণ মানুষ ৭ই মার্চ স্বাধীনতার দিক নির্দেশনা পেয়েছিলেন এই ভাষণ থেকেই। তিনি এমনভাবে কথাগুলো বললেন, সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই, এই বার্তাটি আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এবং ভবিষ্যৎটা তাই হয়েছিল। সেই বিবেচনায় ৭ মার্চের ভাষণটি ছিল একটি দূরদর্শী বিচক্ষণ ভাষণ। বাঙালি জাতির জন্মসূত্র ৭ই মার্চের ভাষণের মধ্যেই সূচিত হয়েছিল। তবে এ ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মে একইভাবে সকলকে অনুপ্রেরণা যোগায় বলেও মনে করেন এই ইতিহাসবিদ। ৭ কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলেই ৭ই মার্চ পালন করে না বিএনপি, এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থান করায় প্রথমে তার পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে জবরদখল করে। বিএনপি এই দিবসটি স্বীকার করে না, পালন করে না। এটা হলো চেতনার ব্যাপার, অনুভূতির ব্যাপার, আদর্শের ব্যাপার। তারা তো ইতিহাস স্বীকার করে না,
ক্ষমতা এলে ইতিহাস জবরদখল করে, নিজেদের মতো করে ইতিহাস তারা সৃষ্টি করতে চায়। সাম্প্রদায়িক সব অশুভ শক্তিকে পরাজিত করে স্বাধীনতাকে সুসংহত করব, এটাই আজকের আমাদের অঙ্গীকার। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA লিডার সামিট। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ভারত মহাসাগরীয় অঞ্চলের 21টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয় এই শীর্ষ সম্মেলন। ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট IORA এর মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে মতৈক্য, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এবং আগামীর কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে শীর্ষ নেতাদের লিডার্স সামিটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এর আগে 3 দিনের সরকারি সফরের প্রথম দিনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাকার্তা কনভেনশন সেন্টারে IORA সম্মেলনের লিডার্স ওয়েলকাম ডিনারে অংশ নেন। দর্শক, এই মুহূর্তে জাকার্তায় সম্মেলন স্থলে আছেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দেবাশিস। শাফিন, আপনি জানেন যে IORA অর্থাৎ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের যে লিডার সামিট, সেই লিডার সামিট কিন্তু শুরু হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে লিডার সামিটে এরই মধ্যে কিন্তু অধিকাংশ অর্থাৎ 21টি যে সদস্য রাষ্ট্র রয়েছে সেই সদস্য রাষ্ট্রের কিন্তু সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা সেখানে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন। আমরা লক্ষ্য করেছি যে সকালের যে উদ্বোধনী পর্ব ছিল সেই উদ্বোধনী পর্বেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে অংশ নিয়েছেন এবং তার পরবর্তীতে যে প্রোগ্রামগুলো হবার কথা বা পরবর্তীতে যে প্রোগ্রামগুলি চলমান থাকার কথা সেগুলি কিন্তু এখন চলছে এবং আমরা ঠিক এই মুহূর্তে আসলে মূল প্রোগ্রামের যে ভেন্যু অর্থাৎ মূল যে প্রোগ্রামটি যে জায়গাতে হচ্ছে সেখানে আসলে গণমাধ্যমের প্রবেশাধিকার একেবারেই সীমিত। আপনারা বুঝতেই পারছেন যে এখানে প্রায় 21টি দেশ থেকেই অগণিত গণমাধ্যম কর্মীরা এসছেন। এত সংখ্যক গণমাধ্যম কর্মীদের ভেতরের জায়গার স্থান সংকুলান না হওয়ার কারণেই কিন্তু আসলে ভেতরে প্রবেশের এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে আসলে মিডিয়া সেন্টারে অবস্থান করছি এবং মিডিয়া সেন্টারে কিন্তু সব ধরনের তথ্যগুলি এখান থেকে সরবরাহ করা হচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে জানাতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রতিনিধি দল এসছে তার প্রতিনিধিত্ব করছেন এবং প্রতিনিধি দলের প্রধান হিসেবে তিনি বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দেন দরবার, বিশেষ করে বাংলাদেশের সমুদ্র বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয়ে, দ্বিপাক্ষিক যে বিষয়গুলো রয়েছে এগুলো বিষয় কিন্তু এখানে উত্থাপন করা হবে। বাংলাদেশের যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সেগুলো তুলে ধরা হবে এবং পাশাপাশি এখানে যে IORA আগামী বিশেষ করে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ঠিক কোন কোন ক্ষেত্রগুলিতে কাজ করবে এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ঠিক কোন কোন ক্ষেত্রগুলিতে কোন কোন দেশের সঙ্গে কোন ভাবে কাজগুলি করবে সেগুলির জন্য একটি কর্মপরিকল্পনা তারা প্রণয়ন করেছেন এবং পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য কিন্তু এই সবগুলো দেশ ঐক্যমত্য হয়েছে। এরই আগে অর্থাৎ মিনিস্ট্রিয়াল কনফারেন্স, পররাষ্ট্রমন্ত্রীরা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং উচ্চ পর্যায়ের যে বৈঠক হয়েছে সেই বৈঠকগুলিতে কিন্তু এগুলো চূড়ান্ত রয়েছে এবং সেগুলি নিয়েই কিন্তু আজকে সারাদিন এখানে IORA লিডার্স যারা রয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা তারা কিন্তু এগুলোকে চূড়ান্ত রূপ দেবেন এবং IORA কনকর্ডে তারা স্বাক্ষর করবেন। আমরা দর্শক চেষ্টা করব প্রতিটি ইভেন্ট এখান থেকে আসলে আপনাদেরকে তথ্যগুলো সরবরাহ করার এবং আরো জানিয়ে রাখি যে ইন্দোনেশিয়ার যিনি রাষ্ট্রপতি রয়েছেন সেই রাষ্ট্রপতির সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে এবং সেই বৈঠকে আসলে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া এবং বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে যে রাজনৈতিক এবং বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেটিও কিন্তু আরেকটু ঝালাই করে নেওয়ার সুযোগ এই IORA সামিটের মাধ্যমে হচ্ছে। সাইডলাইন বৈঠকে আমরা আরো জানতে পেরেছি যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গেও একটি দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে। আমরা চেষ্টা করব দর্শক প্রতিটি ইভেন্ট বা প্রতিটি তথ্য এই ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের আমরা এখান থেকে জাকার্তা কনভেনশন সেন্টার থেকে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন পর্যন্ত লিডার সামিট চলছে এবং লিডার সামিটের বিভিন্ন সেশনগুলি ভিতরে চলছে। আমরা সেশনগুলির বিভিন্ন তথ্য পাওয়া মাত্র দর্শক আপনাদেরকে জানাবো। এই পর্যন্ত আমার কাছে এই ছিল IORA সামিটের সর্বশেষ তথ্য। সাফিন। দর্শক, ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে সহকর্মী দেবাশিস রায় জানাচ্ছিলেন IORA এর লিডার সামিটের সবশেষ খবরাখবর। চলে যাচ্ছে পরের সংবাদে। দলীয় ভিত্তিতে হলেও কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীকের পাশাপাশি নিয়ামক হতে পারে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ভোটের মাঠে 4 জন মেয়র প্রার্থী থাকলেও দৌড়ে এগিয়ে থাকবেন নৌকা আর ধানের শীষ। আর এই দুজন প্রার্থী আগে জনপ্রতিনিধি থাকায় ভোটাররা শুধু মার্কা নয়
বিবেচনায় রাখবে তাদের কর্মদক্ষতাও। আর প্রার্থীরাও দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার কথা জানালেন। রাশেদ লিমনের রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশনের দ্বিতীয় দফায় নির্বাচন হলেও দলীয় প্রতীকে এবারই প্রথম। সেক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রতীকের পাশাপাশি ভোটের মাঠে নিয়ামক হবে আরও কিছু বিষয়। মূল লড়াইয়ে তারা রাখছেন আওয়ামী লীগ আর বিএনপির দুই প্রার্থীকে। এক্ষেত্রে অনেক দিন ধরে জনপ্রতিনিধি থাকা এই দুই প্রার্থীর কাজের মূল্যায়নও ভোটাররা করবে বলে মনে করেন তারা। তাদের কর্মকাণ্ড আমাদের কুমিল্লাবাসীর কাছে তারা আমানত হিসেবে রেখে দিয়েছেন, কাজেই সেটা তাদের হার জিতের ইতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। প্রতীক নিয়ে নামার কারণে দলের প্রভাব থাকবে, কার প্রতিপত্তি কতটুকু ছিল বিগত দিনে সেটাই শুধু যাচাই হবে না, কে কতটুকু কাজ করতে পেরেছিল, কে কতটুকু রাজনৈতিক মতাদর্শগতভাবে মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্য ছিল, এগুলো সবকিছু আমার মনে হয় আসবে। সবকিছু মিলিয়ে এ নির্বাচনে সুষম একটি প্রতিযোগিতা হবে বলে আশাবাদ তাদের। দুইজনই আমার মনে হয় প্রার্থী হিসেবে অত্যন্ত শক্তিধর। অতএব দুইটি বড় দল নিয়েই তো আমাদের দেশের সমস্ত প্রতিযোগিতা। এটা একটি সুন্দর এবং সুষম প্রতিযোগিতা হবে বলে আমার মনে হচ্ছে। এটা একটা স্থানীয় নির্বাচন, রাজনৈতিক দলসমূহের মনোনয়ন নিয়ে ওই প্রতীকে নির্বাচন, স্বাভাবিকভাবে তার একটা ভিন্ন আমেজ অবশ্যই আছে। দলীয় মনোনয়ন নিয়ে লড়লেও এ দুই প্রার্থী বলছেন কাজের ক্ষেত্রে তার প্রভাব পড়বে না। আমি মনে করি এটা দোনোটাই আমার জন্য কাজ করবে। প্রতীকটার তো আলাদা আলাদা, প্রতীকের আলাদা একটা গুরুত্ব থাকবে এবং ব্যক্তি হিসাবে কুমিল্লার মানুষ আমাকে যারা চিনে ওটার আলাদা মূল্যায়ন করবে। দোনোটাই আমার জন্য সমন্বয়ে আমাকে ওরা নৌকা প্রতীকে ভোট দেবে। কিছু পক্ষ আছে, আমার পক্ষ থেকে বিপক্ষ পক্ষ হইতে পারে, হিন্দু মুসলমান খ্রিস্টানগণ বা নৌকাগণ দানেশ্বরগণ এই দৃষ্টিতে না চলে যে অফিস করছে অফিস করতে পারবে না, আমি চ্যালেঞ্জ করি। কুমিল্লা নগরীর মোট ভোটার 2,07,384 জন। এবারই প্রথম দলীয় প্রতীকে হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সেক্ষেত্রে জাতীয় রাজনীতির একটি বড় প্রভাব পড়বে এবারের নির্বাচনে। আর তাই আসছে 30 মার্চের এই নির্বাচনে নৌকা ধানের শীষের এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় কুমিল্লাবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। সময় সংবাদে আরো থাকছে, সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার রায় আগামীকাল। আসামি বদরুলের মৃত্যুদণ্ড দাবি খাদিজা এবং তার স্বজনদের। দেশে প্রতি 30,000 ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য আছে একটি মাত্র আসন। 16 লাখ ক্যান্সার আক্রান্ত মানুষের বিপরীতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা 150 রকম। আর বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল আছে মাত্র একটি। কিন্তু দেশে প্রতি বছর 1,20,000 মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলছে 2030 সালে ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর হার হবে 13%, তখনও কোনো সুখবর দিতে পারছে না দেশের স্বাস্থ্য বিভাগ। সিলিয়া সুলতানার রিপোর্ট। জাতীয় ক্যান্সার হাসপাতালে যে কোনো অপারেশনের জন্য অপেক্ষা করতে হয় অন্তত 1 মাস। রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য 2 সপ্তাহের আগে শিডিউল মেলা দেয়। স্থানীয় পর্যায়ে সেবা না পেয়ে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা হওয়ায় প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদের 1টি বা 2টি কেমোথেরাপির জন্য মাসের বেশিরভাগ সময়ই অবস্থান করতে হয় হাসপাতালে। ক্যান্সার হাসপাতালে আসছি আমরা নোয়াখালী থেকে, 20 তারিখে আসছি, আজকে হলো 14 তারিখ, এখনো কোনো ডিসিশন পাইতেছি না। বসন্তী থেকে আসার পরে কালকে আমি 300 টাকা দিয়া এখানে বাইরে রয়েছি, থাইকা আবার আজকে সকালে আমার রুগী দেখাইলাম, আবার পরশু দিন আসতে হবে রুগী নিয়ে। আমি এত দূর থেকে আমি কেমনি কি করি নাই। বাচ্চার ক্যান্সারের জন্য মানে জাতীয় ক্যান্সার হাসপাতালে আপনি ট্রিটমেন্ট কেমন দেওয়ার জন্য আসছে। আপনি কালকে কতদিন? এই তো আপনি 10 থেকে 11 দিন। ক্যান্সারের শেষ স্টেজে যারা হাসপাতালে আসেন তাদের জন্য প্রয়োজন অন্তত 1000 বেড, কিন্তু আছে মাত্র 300টি। ভর্তি দিছে, নিয়ে কাগজ জমা দিছি, কাগজ ফেরত দিয়ে দিছে, সিট নাই। টিউমার অপারেশন এটা ফুটো হয়ে গেছে, পরে যাইতেছে নিজে যাইতেছে এই ডাক্তারের কাছে, কি ভর্তি না পাইলে আমাদের কাছে করার কিছুই নাই। পরীক্ষা নিরীক্ষা সবই কিছু করেছি, করার পরে কিন্তু আমার ভর্তি নিচ্ছে না, 10-12 দিন থেকে এই ঘোরাচ্ছে। ক্যান্সার ইনস্টিটিউটে এখন একটা অপারেশনের জন্য প্রায় 1 মাস মোটামুটি লাগে একটা অপারেশনের ডেট, এবং এটা কিন্তু কোনো কারো ইচ্ছা করে কেউ করতেছে না, মানে বাধ্য হয়ে রোগীর এত চাপ যে এটা করতে হচ্ছে, যে এরকম সিরিয়ালটা।
দেশে প্রতি বছর অন্তত 2.5 লাখ নতুন করে ক্যান্সারে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। সাউথ এশিয়ান জার্নাল অফ ক্যান্সারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রতি 2 লাখ ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য প্রয়োজন অন্তত 2টি রেডিওথেরাপি সেন্টার। সেই হিসেবে বাংলাদেশের 16 লাখ ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য প্রয়োজন 160টি রেডিওথেরাপি সেন্টার, কিন্তু আছে মাত্র 17টি। এখানে সকাল 7:30 থেকে রাত 10টা পর্যন্ত প্রতিদিনই প্রায় 500 রোগী শুধু রেডিওথেরাপি চিকিৎসা পায়। যে শুরু করে তারটা মিনিমাম 6 সপ্তাহ সময় লাগে। পৃথিবীর অন্য কোনো সেন্টার এত বিজি আছে কিনা আমার জানা নাই। এই মুহূর্তে যদি আমরা ডিসেন্ট্রালাইজেশন করি, অন্তত 20টা সেন্টারকে যদি আমরা এখন তৈরি করে দিতে পারি, তাহলে মানুষের কষ্ট লাঘব হবে। আমাদেরকে নির্দেশনা দিলেন আমরা কালকেই অথবা 1 মাস 2 মাসের মধ্যে আমরা যন্ত্রপাতিগুলি কিনে ফেললাম, কিন্তু ম্যান পাওয়ার কোথায়? এখন ক্যান্সার স্পেশালিস্ট তৈরি হচ্ছে, সেই পরিমাণ যদি তৈরি হয় তাহলে আরো মিনিমাম 10 বছর 10 ইয়ার্স লাগবে আমাদের। বিশেষায়িত হাসপাতাল হিসেবে এখানে প্রয়োজন 24 ঘন্টা চালু একটি ব্লাড সেন্টার, প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়ার মতো সার্বিক সুযোগ সুবিধাও। কিন্তু একজন মাত্র লোক থাকায় ব্লাড ব্যাংকে একবেলা খোলা রাখা সম্ভব হয়, বাকি দুবেলাই বন্ধ থাকে। বেশিরভাগ সময় রক্ত ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভর্তি রোগীকে যেতে হয় অন্য কোনো হাসপাতালে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও তার সহযোগীদের প্রিজন ভ্যান এবং পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মামলার হাজিরা শেষে কাশিমপুর কারাগার নিয়ে যাওয়ার পথে টঙ্গীর কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ককটেল সহ একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার কয়েকজন সহযোগী গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী আছে। সকালে তাদের ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিতে নেওয়া হয়। পরে বিকেলে মামলার কার্যক্রম শেষে ফেরার পথে টঙ্গীর কলেজ গেট এলাকায় প্রিজন ভ্যানটি পৌঁছালে উৎপেতে থাকা দুর্বৃত্তরা প্রিজন ভ্যান এবং পেছনে থাকা পুলিশের গাড়ি লক্ষ্য করে 3টি ককটেল নিক্ষেপ করে। এ সময় 2টি ককটেল বিস্ফোরিত হলেও একটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোস্তফা নামে একজনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি গ্রেনেড, 2টি পেট্রোল বোমা, 5টি হাত বোমা ও 2টি চাপাতি উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ। আমরা এখন তাকে জিজ্ঞাসা করছি। সে প্রাথমিক যেটা বলতেছে যে তার একটা লোক তার 10,000 টাকা দিচ্ছে, সে কারণে সে এগুলি করার জন্য বলছি, বাট লোকটার নাম সে বলে না। তা আমরা মনে করি জিজ্ঞাসা করলে আমরা সবগুলি বের করতে পারবো। একটা প্ল্যান ছিল যে তারা নাশকতা সৃষ্টি করে তারা হয়তো মুফতি হান্নানকে চিনে নিয়ে যাবে। আগে একবার একটা ঘটনা করেছিল 30 সালে, এরকম একটা তাদের প্ল্যান থাকতে পারে, তবে তদন্ত শেষ করে তা বলা যাবে। সিলেটে কলেজ ছাত্রী নার্গিস আক্তার খাদিজা হত্যা চেষ্টা মামলার রায় আগামীকাল। মামলার সাক্ষ্য প্রমাণ এবং একমাত্র আসামি বদরুলের স্বীকারোক্তি অনুযায়ী রায়ে বদরুলের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। খাদিজা এবং তার নিকটাত্মীয়দের দাবি বদরুলের মৃত্যুদণ্ড। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। 3 অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলম ধারালো চাপাতি দিয়ে খাদিজাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। সংকটাপন্ন অবস্থায় তাকে পাঠানো হয় ঢাকায়। তখন চিকিৎসকরা বলেছিলেন খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা 5 ভাগ। ঢাকার চিকিৎসা শেষে 24 ফেব্রুয়ারি খাদিজা নিজের বাড়ি সিলেট সদর উপজেলার আউশা গ্রামে ফিরে আসেন। এরপর 26 ফেব্রুয়ারি বদরুলের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষী দেন তিনি। খাদিজা ও তার স্বজনদের দাবি বদরুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। যে ব্যক্তি আমার এই অবস্থা করেছে, আমাকে অক্ষত অবস্থা করেছে, আমি শারীরিকভাবে এখনো সুস্থ হয়নি, সেই ব্যক্তির আমি তার সর্বোচ্চ বিচার, তার ফাঁসি চাই। তার ফাঁসি হলে এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, এ দেশের মহিলারা শান্তিতে বসবাস করতে, লেখাপড়া করতে পারবে বা চলাফেরা করতে পারবে, আর না হয় তার মতন বদরুল আরো সৃষ্টি হবে। তবে সবাই যখন বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন, তখন বদরুলের হুমকিতে কাতর খাদিজার ভাই। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় বদরুল আমাকে হুমকি দিছে যে সে যদি আবার বের হতে পারে তাহলে আমাদের বোনকে আবার সে খুন করবে। মামলার 34 জন সাক্ষীর সাক্ষ্য সহ সব প্রমাণাদিতে বদরুলের সর্বোচ্চ শাস্তি হওয়ার ব্যাপারে আশাবাদী জেলার সরকারি কৌশলী। সম্পূর্ণভাবে আমরা সক্ষম হয়েছি মামলাটি প্রমাণ করতে। 8 তারিখ মাননীয় আদালত
সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দিবেন। খাদিজার মামলাটি 1 ফেব্রুয়ারি সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। গত রোববার যুক্তিতর্ক শেষে বুধবার রায়ের তারিখ ধার্য করেন আদালত। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরো থাকছে, ভাগ্য পরিবর্তনের আশায় কুয়েতে গিয়ে বিপাকে 190 বাংলাদেশি শ্রমিক, প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবনযাপন, সমাধানের আশ্বাস বাংলাদেশি দূতাবাসের। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 2 শিক্ষককে আগামী 2 বছর ভর্তি কমিটিতে নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর অধ্যাপক মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত 7 ডিসেম্বর এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ওই পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে যায় বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্ত শেষে সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পরিসংখ্যান বিভাগের প্রধান আলতাফ হোসেন ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানকে ভর্তি ও প্রশ্নপত্র প্রণয়ন কমিটি থেকে 2 বছরের জন্য বরখাস্ত করা হয়। পাশাপাশি সিন্ডিকেট সভায় আগামী 1 মাসের মধ্যে আবারও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটির রিপোর্টে এটা স্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে এফ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির যে সভাপতি, গণিত বিভাগের সভাপতি, তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না এই জন্য তাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হবে। ভর্তি কমিটির আর 2 জন শিক্ষক, তাদেরকে 2 বছর আগামী ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কাজ থেকে বিরত রাখার জন্য বিজ্ঞ সিন্ডিকেট নির্দেশ দিয়েছে। আগুন লেগে রাজধানীর হাজারীবাগের একটি বস্তির প্রায় 70টি ঘর পুড়ে গেছে। ভোররাতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানান, কালুনগর এলাকার মিয়া কোম্পানি বস্তিতে বিদ্যুৎ সংযোগ থেকে আগুন লাগলে মুহূর্তে তা বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট রাত 3:30 থেকে ভোর 5টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বস্তিবাসীর। সর্বস্ব হারিয়ে তারা অভিযোগ করেন, বস্তির মালিক নিজাম এবং রোকেয়া বেগমকে বারবার বলার পরও বৈদ্যুতিক সংযোগ ঠিক করার ব্যাপারে পদক্ষেপ নেয়নি। এ কারণেই আগুন লেগেছে। ছেলে মেয়ে নিয়ে কোন রকম বাইরে হয়েছে, আমার ঘরে সব শেষ, টাকা পয়সা সব। এর আগে 2 বার লাগছে। আর কি করে একটু যদি ঘরটা ভাড়া দিতে দেরি হয়, গরিব মানুষ আমরা গাড়ি মুড়ি চালায় ভাড়া দিই, একটু দেরি হইলে আর পোলারে পাড়ে রং বাপ, আর পোলারে পাড়ে আঙ্গ ঘরে মাইদুর করে ঘর তালা মেরে দেয়। তার ঠিক না কত কইছে 50 টাকা দিয়ে তোমরা ঠিক করে আমি পারুম না, এখানে কারণ আছে। প্রায় 50 লাখ সুবিধাভোগী পরিবারকে অন্তর্ভুক্ত করে খাদ্য বান্ধব কর্মসূচির ত্রুটিমুক্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে সরকার। গতকাল খাদ্য অধিদপ্তরে এক অনুষ্ঠানে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, এ কর্মসূচিকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। আর খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়ম ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী। দেশের পল্লী অঞ্চলের জনগণকে স্বল্প মূল্যে খাদ্য সহায়তার পাশাপাশি পুষ্টি নিশ্চিত করতে হতদরিদ্র মানুষের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করে সরকার। গত 7 সেপ্টেম্বর রংপুরের চিলমারিতে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচির আওতায় প্রায় 50 লাখ পরিবারকে নির্বাচন করে তাদেরকে নির্ধারিত ডিলারদের মাধ্যমে 10 টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ 30 কেজি চাল বিতরণ করা হয়। তবে কর্মসূচি শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে হতদরিদ্রের নামের তালিকা তৈরিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় স্বচ্ছতা আনতে উপকারভোগীদের নাম ঠিকানা সহ ত্রুটিমুক্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন। এ সময় ইতিমধ্যে অনিয়মের বিরুদ্ধে নেওয়া নানা ব্যবস্থার চিত্র তুলে ধরেন খাদ্যমন্ত্রী। 10 টাকা মূল্যে 30 কেজি করে চাল দেওয়ার যে কর্মসূচি ঘোষণা করেছেন, এই কর্মসূচিটা জাতীয় আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রশংসিত হয়েছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে 2,18,865 কার্ড বাতিল করেছি, 130 জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। হতদরিদ্রের পরিবর্তে সচ্ছল ব্যক্তির নাম থাকলে তার সংশোধনের সুযোগ রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। আমরা এই কর্মসূচিকে অত্যন্ত স্বচ্ছ রাখতে চাই,
সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। কর্মসূচিটাকে একেবারে স্বচ্ছ রাখার জন্য দায়িত্ব শুধু আমাদের না, আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন সবার দায়িত্ব 50 লক্ষ হতদরিদ্র পরিবার যাতে স্বচ্ছভাবে যাতে তারা চাল পায়, কোন রকম ভুল ভ্রান্তি যাতে না থাকে, এটা কিন্তু আপনাদের সবার দায়িত্ব। খাদ্যবন্ধক কর্মসূচিতে অনিয়ম ঠেকাতে জনপ্রতিনিধিদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আমাদের যে ভুলগুলি ওই আমরা আপনাদের কাছে ওপেন, আপনারা এটা ধরবেন এবং আপনারা দেখতেও পাবেন। ওইখানে কমিটিগুলি যে হবে সেখানে জনপ্রতিনিধি থাকবে, গণ্যমান্য ব্যক্তি থাকবে। খাদ্য অধিকার সহ মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান কৃষিমন্ত্রী। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গ্যাস বিদ্যুতের অভাবে উৎপাদন সক্ষমতার 30 ভাগই কাজে লাগানো যাচ্ছে না কেরানীগঞ্জের ঢাকা শিল্পনগরীর। গ্যাস সংযোগ না থাকায় 1 দশকের পুরনো এই শিল্পাঞ্চলের প্রায় 1/3 শিল্প ইউনিট পুরোপুরি বন্ধ রয়েছে। বিসিকের এই শিল্পনগরীতে আছে নিরাপত্তাজনিত সমস্যাও। ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংযোগ পেলেই উৎপাদনে নতুন উদ্যম পেতে পারে এই শিল্পাঞ্চল। কেরানীগঞ্জ ঘুরে এসে আরো জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। ঢাকা শিল্পনগরী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিতে 2007 সালে 25 একর জমিতে গড়ে তোলা হয় এই শিল্পাঞ্চল। রাজধানীর অদূরে কেরানীগঞ্জের এই বিসিক শিল্পনগরীতে 165টি প্লট বরাদ্দ দেওয়া হয় 125টি শিল্প ইউনিটকে। বর্তমানে এখানকার কারখানাগুলোতে উৎপাদিত কীটনাশক, চামড়াজাত ও পোশাক খাতের দরকারি পণ্য অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানিও হচ্ছে। এখানে গার্মেন্টস আছে, লাইট ইঞ্জিনিয়ারিং আছে, লেদার ফ্যাক্টরি আছে। বিদ্যুতের সমস্যা অনেকটাই কেটে গেছে। সম্ভাবনার 70% আমরা অলরেডি ইনশাল্লাহ পেয়ে গেছি এখানে। শিল্প মালিকরা বলছেন, গ্যাস সংযোগ না থাকায় শতভাগ উৎপাদনে যেতে পারছে না চালু 94টি শিল্প ইউনিট। বাকিগুলো রয়েছে পুরোপুরি বন্ধ। সেই সঙ্গে জানান, 10 বছর পরও চিহ্নিত হয়নি সীমানা প্রাচীর। কিছু কিছু বিষয় যেগুলো আছে ওগুলো তো একটু বড় করে দেখতে হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জন্য যদি এখানে একটা ক্যাম্প তৈরি করেন, আমি মনে করি যে নির্বিঘ্নে অনেক চমৎকার একটা নিরাপত্তা এখানে পাওয়া যাবে। গ্যাস বেস ইন্ডাস্ট্রিগুলো এখানে আছে, এগুলো একটু শঙ্কার মধ্যে আছে, কারণ তারা হয়তো ঠিকমতো প্রোডাকশনে তাদেরকে হ্যাম্পার হচ্ছে, ভালো প্রোডাকশন আনতে পারতেছে না। তবে সরেজমিনে পরিদর্শন শেষে এই শিল্পনগরীর সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য। এগুলোর কি কি সমস্যা আছে, এটা কেন রুগ্ন হচ্ছে? আমাদের এখানে গ্যাস মোটে নেই, গ্যাসের ছাড়া কোনো ইন্ডাস্ট্রি চলে না। গ্যাসের বিষয়টা এবং কি রোড, ড্রেনেজ, বিদ্যুৎ, এই সমস্যাগুলো সমাধান করে বিসিক শিল্পনগরীর থেকে বিপ্লব ঘটানোর জন্য আমি সরজমিনে এসে তদন্ত করলাম। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির সুবিধা বাড়াতে উদ্যোক্তাদের দাবি এবং কর্তৃপক্ষের আশ্বাস, এই দুইয়ের বাস্তবায়ন দ্রুত করা হলেই কেবল দেশের সার্বিক শিল্পোন্নয়নে এই শিল্পনগরীর উৎপাদন সক্ষমতার সবটুকু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। ঢাকা শিল্পনগরী থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, কেরানীগঞ্জ। অবশেষে চট্টগ্রামে পর্যটন আকর্ষণে কাজে লাগানো হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোকে। এখন আর নদী ভ্রমণ নয়, সাগর ভ্রমণের সুযোগ পাবেন ভ্রমণ পিপাসুরা। দীর্ঘদিন অবহেলার পরে শেষ পর্যন্ত উপকূলীয় এলাকায় অত্যাধুনিক একটি ট্যুরিস্ট জোন করতে যাচ্ছে সিডিএ। সাগর ঘেঁষে মেরিন ড্রাইভ নির্মাণ করতে গিয়ে বাড়তি কিছু টাকা খরচ করে বাস্তবায়িত হচ্ছে নয়নাভিরাম এই প্রকল্প। আরো জানাচ্ছেন কমল দে। দেশি বিদেশি পর্যটক আকর্ষণের জন্য কি নেই বন্দরনগরী চট্টগ্রামে। বঙ্গোপসাগর উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা, পাহাড় এবং কৃত্রিম লেক সবই রয়েছে, কিন্তু তারপরে পর্যটকরা এখানে এসে খুশি হতে পারছেন না। তার অন্যতম কারণ অব্যবস্থাপনা। পতেঙ্গা সমুদ্র সৈকতের পুরো এলাকাটি বর্তমানে অবৈধ দখলে ঘুপচিতে ভরে আছে পুরো সৈকত। পর্যটন এলাকাটা সফল হতে গেলে পর্যটকদের যে সুবিধাগুলো দরকার, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত উপাদানগুলো থাকলে অবশ্যই সেটা সফল হবে নিঃসন্দেহে। চট্টগ্রাম শহরের জন্য টুরিস্ট জন্য প্রস্তুত করতে হবে, কিন্তু এই প্রস্তুত করার সময় আমাকে দেখতে হবে চট্টগ্রাম শহরের ভবিষ্যৎ বিকাশকে ক্ষতিগ্রস্ত বা বিকৃত যেন করা না হয়। এই অবস্থায় মূল সমুদ্র সৈকতকে এড়িয়ে মেরিন ড্রাইভের পাশে 5 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে বিশেষ ট্যুরিস্ট জোন, কিডস জোন, রিভার ক্রুজ সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রাখা হচ্ছে এখানে। সাগর ভ্রমণেরও সুযোগ থাকছে এই ট্যুরিস্ট জোনে। পরিকল্পনা অনুযায়ী বিশেষ এই জোনে 10,000 দর্শনার্থী একসাথে প্রবেশ করতে পারবে। 100 ফিট প্রস্থ এবং 5 কিলোমিটার দৈর্ঘ্য এই জায়গাটাকে এমনভাবে আমরা ডিজাইন করেছি যাতে নাকি একদম আন্তর্জাতিক মানের একটা টুরিস্ট স্পট মনে করা যায়। আপনি যে কোনো বিদেশের
এই সি ব্রিজের সাথে এই ব্রিজের তুলনা করা যাবে। পতেঙ্গা এলাকায় লোকজন যেতে চায়, কিন্তু রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস তেমন নাই। এখন যদি এইসব খালি জায়গার মধ্যে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিসগুলো যদি ক্রিয়েট করা হয়, তাহলে এটা চট্টগ্রামবাসীর জন্য অনেক ভালো একটা কাজ হবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী নগরীর পতেঙ্গা থেকে শুরু হওয়া আউটার রিং রোড বা মেরিন ড্রাইভটি শেষ হবে জেলার মিরেশ্বরাইয়ে। আর এই সড়কের নগরীর অংশে থাকবে বিশেষ এ ট্যুরিস্ট জোন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুকুলের মৌ মৌ গন্ধে সুরভিত হয়ে উঠেছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলো। ফাগুনের সোনালী অলঙ্কারে প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলেছে নতুন রূপে। কিছুদিন পরই গাছে গাছে ঝুলতে দেখা যাবে ল্যাংড়া, খিরসা, গোপালভোগ, রানীভোগ, মোহনভোগ, আশ্বিনা ও ফজলি সহ নানা জাতের সুমিষ্ট আম। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে এমনটাই আশা করছে বাগান মালিক ও ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। যেদিকে চোখ যায় সারি সারি আম গাছে শুধু মুকুল আর মুকুল। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গমস্তাপুর সহ জেলার 5 উপজেলার প্রায় প্রতিটি বাগান যেন আলোকিত উজ্জ্বল সোনালী আলোয়। ছোট বড় অধিকাংশ গাছই মুকুলে মুকুলে ছেয়ে গেছে। প্রথম দিকে মুকুল কিছুটা কম আসলেও পরে 2 দফায় বেশ ভালো মুকুল ফুটেছে বলে জানান বাগান মালিকরা। আর আবহাওয়া ভালো থাকলে ফলনও বেশ ভালো হবে এমন আশা তাদের। আমার 50,000 গাছ আছে, মিনিমাম 130 মণ মতন আম আমি পাবো এর আশা করছি। আবহাওয়া অনুকূলে থাকলে ইনশাআল্লাহ এবছর আমরা ভালো ফল পাবো। চারিদিকে এত মুকুলের ছড়াছড়িতে বেশ খুশি জেলার আম চাষিরা। আর ভালো ফলনের আশায় বাগান পরিচর্যায় কোনো ক্লান্তি নেই কৃষকের। আমরা এখন গাছে পানি দিচ্ছি এই উদ্দেশ্য যে ছোট মুকুলটা জেনে বড় হয়, জেনে মুকুলটা না শুকিয়ে যায়। পানি দিচ্ছি, বীজ দিচ্ছি, আপনার সেবা যত্ন করছি। পরাগায়নের সময় হওয়ায় গুটি আসার আগ পর্যন্ত যে কোনো ধরনের স্প্রে করা থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। স্প্রে তখনই করবেন যখন ফুল ফোটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং গুটি চলে আসবে, মটর দানার মতো হবে, তখন আপনি গাছে একটা কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে স্প্রে করবেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর মুকুলের পরিমাণ 90 ভাগ ছাড়িয়ে গেছে। জেলায় এবার আম বাগানের পরিমাণ 1700 হেক্টর বেড়ে 26,000 হেক্টরে দাঁড়িয়েছে। গত বছর জেলায় আম উৎপাদন হয়েছিল 2,40,000 মেট্রিক টন। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মালয়েশিয়ার সেলাঙ্গরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে তামিং জায়া দিসা রিয়া বেলাকং এলাকায় এ ঘটনা ঘটে। কর্মস্থল থেকে বাসায় ফেরার পর উৎপেতে থাকা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশি শ্রমিক আব্দুল কুদ্দুস। তার বাড়ি কুমিল্লার 14 গ্রামে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে নিজ বাসায় হত্যা করা হয় বলে ধারণা স্থানীয়দের। কুদ্দুসের লাশ সেরডাং হাসপাতালে মর্গে রাখা হয়েছে। খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 বাংলাদেশিকে আটক করেছে সেখানকার পুলিশ। ভাগ্য পরিবর্তনের আশায় কুয়েতে গিয়ে বিপাকে পড়েছেন 190 বাংলাদেশি শ্রমিক। পূর্ব নির্ধারিত কাজ এবং প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ভুক্তভোগীরা জানান কোম্পানির অবজ্ঞা অবহেলা এখন হুমকি ধুমকি সহ শারীরিক নির্যাতনে রূপ নিয়েছে। নিরুপায় হয়ে বাংলাদেশের কুয়েত দূতাবাসের সামনে অবস্থান নিয়ে দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব আব্দুল লতিফ খানের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন প্রতারিত শ্রমিকরা। এদিকে দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব শ্রমিকদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের সমস্যা সমাধানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাময়িক সমাধানের কথা জানিয়েছেন দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব। বাংলাদেশ থেকে বধুর মাধ্যমে গুডলিং ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে তা আমরা 8.5 লাখ টাকা দিয়ে আসছি। ওই ট্রাভেলস থেকে আমাদেরকে বলা ছিল যে আলশাল গারবি কোম্পানিতে আমরা ক্লিন হিসাবে আসছি। তো এখানে আমরা ক্লিনে পোস্ট অফিসেও ডিউটি পাই নাই ক্লিনার, এখন আমাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। আমাদের কোনো ডিউটি পার্ট টাইম কোনো কিছু নাই এবং খানার টাকা দেয় না কোম্পানি। আমরা খানার টাকা চাইতে গেছি, আমাদেরকে কোম্পানি মারধর এবং আমাদেরকে ব্যারাকের থেকে বের করে দিচ্ছে। আমাদের 9 মাস হয়ে গেল বেতনের কথা বলাতে আমাদেরকে সকালে পুলিশ দিয়ে মারধর করা হয়েছে। তাদের বেতন হয় না এবং আকামাও কিছু লোকের হয় না। এই নিয়ে সকালে বোধহয় মালিক পক্ষের সাথে তাদের গন্ডগোল হয়েছে এবং তাদের 2 জন লোককে পুলিশ ধরে নিয়ে গেছে। তো এটা শোনার পরেই আমরা কোম্পানিতে চলে গিয়েছি। কোম্পানির যে মূল মালিক তাকে ওখানে আমরা ডেকে আনতে সক্ষম হয়েছি। এরপরে ওখানে বসে তার সমস্যাগুলো তাকে অবহিত করে এরপরে আমরা ব্যারাকে চলে গেছি। তা ব্যারাকে সমস্ত কর্মীদের সমস্যা শুনে
মালিক পক্ষের সাথে সমঝোতা করে সকলকে আমরা তাদের সেই থাকার জায়গায় উঠাতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা থেকে ইরাকের নাম বাদ দিয়ে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প প্রশাসন। এতে অন্য 6টি মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের উপর 90 দিনের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ওই 6টি দেশ হল ইরান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান। সোমবার এই নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। 16 মার্চ থেকে নতুন আদেশ কার্যকর করার কথা রয়েছে। নতুন আদেশ মোতাবেক শরণার্থীদের ওপর 120 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। প্রতি বছর সর্বোচ্চ 50,000 শরণার্থী শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদন পাবে বলেও নির্বাহী আদেশে উল্লেখ করা হয়। ট্রাম্পের 7 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাহী আদেশে আদালত স্থগিতাদেশ দেয় নতুন করে এই সংশোধিত নির্বাহী আদেশ জারি করা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। তবে বৈধ ভিসা থাকলে এবং ইতোমধ্যে যেসব শরণার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে তাদের প্রবেশে কোনো বাধা থাকবে না। Next, a federal government employee hiring freeze. গল আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। দর্শক, এই মুহূর্তে স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার SM ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল। শাফিন, আমি যেমনটি গতকালও বলেছিলাম আজও বলছি, সেটি হচ্ছে যে এই গল টেস্টের জন্য টসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, টস হয়েছে এবং সেই টস ভাগ্যে আসলে বাংলাদেশ জয়লাভ করতে পারেনি। বাংলাদেশ টসে হেরেছে এবং হেরে স্বভাবতই বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। এবং আমরা যেটা বলেছিলাম গতকাল যে গলের উইকেটটা কিন্তু সাধারণত বা সবসময় দেখা গিয়েছে যে হচ্ছে ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে, অর্থাৎ দেখে শুনে যদি খেলা যায় তাহলে কিন্তু এখান থেকে ব্যাটসম্যানরাই সুবিধা আদায় করেছে, অতীত ইতিহাস সেটা বলে। তারপরে যখন টস হারার পর মুশফিক যে কথা বলেছে, গণমাধ্যমে যে কথাগুলো বলেছে, সেটি হচ্ছে যে গলে কিন্তু আমি কালকে বলেছি যে গলে আশপাশে যেহেতু সমুদ্র আছে এবং সেখানে কিন্তু প্রচন্ড বাতাস, এবং এই বাতাসের কারণে সেই বাতাস কিন্তু মাঠের মধ্যেও বেশ প্রভাব ফেলে এবং মুশফিক সেটি চিন্তা করেছে এবং সেটি চিন্তা করেই কিন্তু তিনি বলেছেন যে গলের যে উইকেট এবং এখানে বাতাস থাকবে, বাতাস থাকলে পরে বলের কিন্তু একটা মুভমেন্ট পায়। স্পেশালি পেস বোলারদের কথা যদি বলা হয়, যে পেসাররা কিন্তু সাধারণত যে বাতাসটাকে যদি কাজে লাগাতে পারে সেক্ষেত্রে বোলিং একটা মুভমেন্ট পায়। তো টস হারলে পরে মুশফিক এই ব্যাপারটি নিয়ে তিনি আশাবাদী, সেটা হচ্ছে যে পেসাররা তাদের ভালো করবে এবং দল যে নির্বাচন করা হয়েছে বা যে দলটি খেলছে, যে একাদশ মাঠে নামানো হয়েছে, সেখানে আমরা তার মুশফিকের কথারই প্রতিফলন দেখছি। দলে যে 2টি পরিবর্তন এসেছে, যে শুভাশিস রয় যিনি এসেছেন ঈশের পরিবর্তে, তাইজুল ইসলামের পরিবর্তে, অর্থাৎ একজন স্পিনারকে ড্রপ করে কিন্তু একজন পেসারকে খেলানো হচ্ছে, যাতে হচ্ছে গলের যে বাতাসের যে উইন্ডিং যে কন্ডিশনটা আছে, বাতাসের যে গতিবেগ বা বাতাসের যে মুভমেন্ট, সেটা কাজে লাগানোর পরিকল্পনা করেছে। শাফিন, আরো একটা জিনিস বাংলাদেশ দলে কিন্তু বড় একটি পরিবর্তন এসেছে, যেটি না বললেই না হয়, সেটা হচ্ছে উইকেটের পেছনে কিন্তু আজ মুশফিককে দেখা যাচ্ছে না কিপিং করতে, অর্থাৎ যেটা অনুমিতই ছিল আমাদের যে মুশফিক হয়তো কিপিং করবে না, তার পরিবর্তে কিপিং করছেন হচ্ছে লিটন দাস। কিন্তু লিটন দাসকে টিমে জায়গা করতে দিয়ে কিন্তু জায়গা দিতে গিয়ে কিন্তু জায়গা হারিয়েছেন ইনফর্ম সাব্বির রহমান, যেটা না বললেই না হয়। বেশ কয়েকটি টেস্টে কিন্তু সাব্বির রহমান নিজের নামের প্রতি যথেষ্ট সুবিচার করেছেন এবং মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার যেটাই বলি না কেন, সেখানে কিন্তু তিনি বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলেন এবং বাংলাদেশ দলের জন্য বেশ কিছু কন্ট্রিবিউট করেছেন। তো লিটনকে জায়গা দিতে গিয়ে তিনি জায়গা হারিয়েছেন। আর লিটন দাসের কথা যদি বলি, লিটন দাস ইতিপূর্বেও বাংলাদেশে ম্যাচ খেলেছে এবং ঘরোয়া ক্রিকেট বা প্রথম শ্রেণীর ক্রিকেট বা লিস্টে যেটাই বলি, সেখানে কিন্তু সে বেশ প্রমাণই দিয়েছে যে সে ক্যাপেবল, সে ভালো ব্যাট করতে পারে বা বড় ইনিংস খেলতে পারে। কিন্তু আনফরচুনেটলি সে কিন্তু ন্যাশনাল ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেনি। তারপরেও নির্বাচকরা তার প্রতি আস্থা রেখেছেন যে গল টেস্ট বা যে টেস্টের যিনি যে সুযোগটি পেয়েছেন, সেই সুযোগটি কাজে লাগাতে হবে। আর ওই বরাবর গতকালের প্রসঙ্গই টেনে আনি মুশফিক যে কথাটি বারবার বলছিলাম এবং আজও আমরা লক্ষ্য করছি যে প্রচন্ড পরিমাণ গরম এবং প্রচন্ড সোয়েটিং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্রিকেটাররা কিন্তু একটু পরপরই পানি নিচ্ছেন বা যে এভাবে এই গরম থেকে রিলিফ থাকা যায়, স্বাচ্ছন্দ্যভাবে খেলা যায়, সেটাই। আর বাংলাদেশ দলের যে আপাতত যে লক্ষ্যটির কথা কিছুক্ষণ আগে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সাথে আমাদের ইনফর্মাল একটি কথা হয়েছে। তিনি বলেছেন যে না, বাংলাদেশ টস হারলে পরেও তারা যে একাদশ বা যে গেম প্ল্যান নিয়ে এগুচ্ছেন, অর্থাৎ সেই প্ল্যান তারা কাজ করবে এবং পেসাররা যেই আস্থার প্রতিদান বা যেই ভরসা রাখছেন, সেটার কথা তিনি করেছেন। আর স্পেশালি কাটার মাস্টার মুস্তাফিজের কথা বলেছেন
বলেছেন যে মুস্তাফিজ টেস্টে ফিরেছেন দীর্ঘদিন পর এবং তিনি ফিট আছেন, এবং মুস্তাফিজ যদি ঝলক দেখাতে পারে তাহলে কিছুটা ব্যাটিং কন্ডিশন হলে পরে বাংলাদেশ ভালো করবে, এমনটাই প্রত্যাশা ছিল খালিদ মাহমুদের সুজনের। সো এতটুকুই বলা যায় বাংলাদেশ এখন টসে বল করছে এবং বাংলাদেশের পেসাররা ভালো করবে, এই প্রত্যাশাই থাকলো। শাফিন। দর্শক, গল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সহকর্মী SM ইকবাল জানাচ্ছেন বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের সবশেষ খবরাখবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ পুরো জাতিকে উদ্বেলিত করেছিল আশা ও সম্ভাবনায়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলেই দিনটি পালন করে না বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। ইন্দোনেশিয়ার জাকার্তায় IOR এর লিডার সামিট শুরু। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ভারত মহাসাগরীয় অঞ্চলের 21টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। দলীয় ভিত্তিতে হলেও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীকের পাশাপাশি নিয়ামক হতে পারে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা। শুধু মার্কা নয়, নগরবাসীর বিবেচনায় থাকবে কর্মদক্ষতাও। দেশে প্রতি 30,000 ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য আছে মাত্র একটি আসন। বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা 150-রও কম। চিকিৎসা পাচ্ছেন না অনেকেই। এবং গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।